গুড মর্নিং গাইজ, আজকে আমাদের শিলংয়ে ডে 2। আজকের ওয়েদারটা যেমন দেখতে পাচ্ছ একদম এপিক ওয়েদার। আশা করা যায় এপিক থাকবে, কারণ আকাশে কোনো মেঘ নেই, পুরো ক্লিন আকাশ। আমার রুম থেকে বাইরেটা খানিকটা এরকম দেখা যায়। সন্ধেবেলা হলে যখন লাইট ফাইটগুলো জ্বলে তখনই অ্যাকচুয়াল জিনিসটা সুন্দর ফুটে ওঠে, পাহাড়টা পুরো সেজে ওঠে। এখানে আমি যেই জিনিসটা দেখছি সেটা হচ্ছে লোকেরা সব সন্ধে হলেই মানে 8টা সাড়ে 8টা বাজলেই মোটামুটি লোকেরা শুয়ে পড়ে। আর সকাল একদম ভোরবেলা মানে যখন সূর্য মোটামুটি ওঠে তখনই লোকরা উঠে এখানে সব কাজকর্ম সেরে ফেলে, কারণ প্রচুর বৃষ্টি হয় তো। কখন বৃষ্টি নেমে যাবে কে জানে, কিন্তু যখনই রোদ হয় তখনই সব জামা কাপড় সব মেলে দেয়। স্নান করে আমি ফাইনালি রেডি হয়ে গেছি। এখানে আমি জোরে জোরে তেমন কথা বলছি না, কারণ আমাদের যে হোটেলটা এখানে তেমন জোরে জোরে কেউ কথা বলে না, আর পুরো একদম পিন ড্রপ সাইলেন্স, মানে তোমার নিজেরও কথা বলতে একদম ইচ্ছা করবে না জোরে জোরে। ঠিক আছে, সাইন করে আমি রেডি হয়ে গেছি, এবার ব্রেকফাস্ট করে বেরোবো। মানে আমি এরকম হালকা 4 পিস ব্রেড নিয়েছি, 2টো ডিম নিয়েছি, আর 2টো কলা ওখান থেকে আমি এনেছিলাম গুয়াহাটি থেকে, ওটাই বাস। এটাই আমার ব্রেকফাস্ট আজকের। ব্রেকফাস্ট করা ফাইনালি কমপ্লিট, এবার চলো বেরোনো যাক। আজকে মোটামুটি চেষ্টা করব যতগুলো ওয়াটারফল কভার করা যায় কভার করব, আর দেখি কতদূর কি হয়। আজকে প্রথমে কোথায় যাব? এয়ারফোর্স মিউজিয়াম, এলিফ্যান্ট ফলস, আচ্ছা, এরপরে শিলং পিক, এরপরে যাব লাইটলুম, এরপরে বেরিয়ে আসে চার্চ। আচ্ছা। ড্রাইভার কাকুর সঙ্গে আলোচনা করে ঠিক করলাম যে আমাদের প্রথম গন্তব্য হলো শিলংয়ের বিখ্যাত এয়ারফোর্স মিউজিয়াম। আমাদের হোটেল থেকে শিলং এয়ারফোর্স মিউজিয়াম 10 কিলোমিটার মতো, আর সময় লাগবে আধ ঘন্টা। এই বিখ্যাত মিউজিয়াম যেটা শিলংয়ে অবস্থিত আমাদের ভারতীয় বায়ুসেনার ব্যাপারে অনেক কিছু ইনফরমেশনই দেবে। এই মিউজিয়ামে এন্ট্রির সময় পর্যটকদের কিন্তু একটা আইডি প্রুফ লাগবে, যেটা গভর্নমেন্ট অ্যাপ্রুভড। গাইজ, এখন সকাল 9টা বেজে 15 মিনিট। আমরা এসেছি এয়ারফোর্স মিউজিয়াম শিলংয়ে। এখানে এখন রাস্তার কাজ হচ্ছে, আর প্রচুর ধুলো, মানে এত ধুলো কি গাড়ির কাঁচ ফাঁচ ওঠাটা হয়েছে। যেখানেই দিয়ে গাড়ি যাচ্ছে সেখানেই পুরো একদম ধুলোর পুরো ঝড় উঠে যাচ্ছে। মিউজিয়ামটা খানিকটা এরকম টাইপের ভেতর থেকে। আমাদের ইন্ডিয়ান এয়ারফোর্সের এরোপ্লেন, আমাদের ইন্ডিয়ার অল চিফ অফ এয়ার স্টাফ, ইন্ডিয়ান এয়ারফোর্সে যতগুলো প্লেন ইউজ হয় সব প্লেন এখানে ফটোগ্রাফিতে দেওয়া আছে। এই এতগুলো প্লেন কয়েকটার নামই আমি জানি, বাকি নাম বা কোনো দিন দেখিও নি। বিভিন্ন এয়ারক্রাফটসের এখানে মডেলে দেওয়া আছে, যেগুলো আমাদের ইন্ডিয়ান এয়ারফোর্সে ইউজ হয়ে থাকে সচরাচর। জেনারেল অফ ইন্ডিয়ান এয়ারফোর্স স্যার অর্জন সিং। এই সেকশনটায় বিভিন্ন রকম মেডেলস দেওয়া আছে, যেগুলো আমাদের ইন্ডিয়ান এয়ারফোর্স অফিসারদের দেওয়া হয়েছিল বা দেওয়া হয়, এমনকি শৌর্য চক্র, অশোক চক্র, কীর্তি চক্র। এখানে আরও মেডেল দেওয়া আছে, যেগুলো ইন্ডিয়ান এয়ারফোর্স আর্মি অফিসার্সদের দেওয়া হয় বা দেওয়া হয়েছে। MiG-21 এয়ারক্রাফটের GSH-23 ক্যাননটা, যেটা দিয়ে ফায়ার করা হয়, যেখানে যা অপারেশনস হয়েছিল আমাদের এই বেঙ্গলে বা নর্থ বেঙ্গল বা নর্থ ইস্টে, সেগুলো সব এখানে ডিসপ্লে করা আছে। এখানে পাকিস্তানের সাথে যাবতীয় যা অপারেশনস হয়েছিল সবের ডিটেলস এখানে দেওয়া আছে। সেম এখানেও দেওয়া আছে যাবতীয় যা অপারেশনস। জাগুয়ার আর MiG-23 এয়ারক্রাফট মডেল used in Kargil war. MiG-21 aircraft used during 1965 war. বিভিন্ন রকম বম্বসের স্ট্রাকচার দেওয়া আছে, যেমন দেখতে পাচ্ছ ফ্যাট বয় টাইপের বম। এর INS বাম্বাপুত্রা, GSH-23 ক্যানন, যেমন দেখতে পাচ্ছ, বাপরে বাপ, 30mm গান। আর এই সেকশনটা দেওয়া আছে বিভিন্ন রকম ট্র্যাডিশনাল জিনিস, যেগুলো বিভিন্ন জায়গার লোক ইউজ করে থাকে। নাগাল্যান্ড, এটা যেমন মণিপুরে এরকম ড্রেস পরে সবাই।
ট্র্যাডিশনাল ড্রেস এগুলো সব। মিজোরাম। মিউজিয়ামটা টোটালি নর্থ ইস্টার্ন কালচারটাকেই তুলে ধরে, যেটা আমি দেখে বুঝতে পারলাম। এখানে বিভিন্ন রকমের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস দেওয়া আছে আর বিভিন্ন রকমের জিনিস দেওয়া আছে যেগুলো বিভিন্ন জায়গার লোকেরা ইউজ করে থাকে। মিজোরাম অ্যান্ড নাগাল্যান্ড। নর্থ ইস্টে বাঁশ একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, আর এই বাঁশের দিয়েই কাজকর্মগুলো এখানের লোকের একটা পেশা। এখানে যদি কেউ চায় সে এরোপ্লেনের সিমুলেটর গেমটাও খেলতে পারে। এটার চার্জ হচ্ছে আলাদা করে 50 টাকা। এই 4 হেলিকপ্টারটা এখানে একটা মডেল দাঁড় করানো আছে, এটাও আমাদের ইন্ডিয়ান এয়ারফোর্সেরই। এখানে এলাম বলে জানতে পারলাম ওই পাশে হচ্ছে ইন্ডিয়ান এয়ারফোর্সের আর কি ক্যাম্প বেস, মানে ওই পাশে যত হেলিকপ্টার যত ইন্ডিয়ান এয়ারফোর্সের প্লেন সব ল্যান্ড করানো ওই গাছের ওই সাইডগুলো, এই গাছের ওই সাইডগুলো। আর এই পাশটায় হচ্ছে পুরো আর কি মিউজিয়াম করা আছে। এরকম একটা মিউজিয়াম থাকা না সব জায়গায় খুবই একটা জরুরি জিনিস, কারণ আমরা তো ঘরে বসে কিছুই জানি না কি আমাদের ইন্ডিয়ান এয়ারফোর্স ইন্ডিয়ান আর্মিরা বর্ডারে কি করছে, কত কষ্ট করে আমাদের জন্য ওদের নিজের লাইফ দিয়ে আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। তো এটা আমাদের পক্ষে জানা সম্ভব না ঘরে বসে। তো এরকম টাইপের মিউজিয়াম সরকারকে বানানো উচিত, যেটা আর কি আমাদেরকে তুলে ধরে কি ওরা অ্যাকচুয়ালি বর্ডারে করছেটা কি কী অপারেশনস কবে কবে হয়েছে, আর কতজন মারা গেছে, কতজন কি উপাধি পেয়েছে, সবগুলো জানানো উচিত আমাদেরকে। তো গাইজ এখন ঘড়িতে বলছে সময় 10:05, আর একটুও সময় নষ্ট করা যাবে না। এবার আমরা সোজা যাব এলিফ্যান্ট ফলস। শিলংয়ের এয়ারফোর্স মিউজিয়াম থেকে এলিফ্যান্ট ফলস হচ্ছে মাত্র 600 মিটার, যেটা গাড়িতে করে যেতে সময় লাগবে মাত্র 6 মিনিট। চলে এসেছি এলিফ্যান্ট ফলসে, আর এসেই এখানে হচ্ছে গাড়ি পার্কিংয়ের জায়গা আছে আমার পেছনে যেমন দেখতে পাচ্ছ, আর সামনে হচ্ছে এলিফ্যান্ট ফলসের গেট। টিকিটের ব্যাপারে বলি, টিকিটটা হচ্ছে পার অ্যাডাল্ট 100 টাকা, আর চাইল্ডের জন্য ফ্রি। এলিফ্যান্ট ফলস এখানে লেখা আছে, অরিজিনালি খাসি পিপল নেম দিস ফলস কা খাসাইদ ল্যাফেটিক। খাসাইদ মানে হচ্ছে ফলস, ঠিক আছে, কা মানে হচ্ছে ঠিক জানা নেই ওই জিনিসটা। 3 স্টেপ ওয়াটারফল মেনলি এটা। ডোন্টসটাও লেখা আছে এখানে, ওয়াটারফলস এলিফ্যান্ট ওয়াটারফলসে কী কী করতে পারবে কী কী করবে না সব লেখা আছে এখানে। নিচে আর কি রাস্তা সিঁড়ি চলে যাচ্ছে যেখানে ওয়াটারফলস দেখার জন্য যেতে হবে, আর ওই পাশে ঝর্নার সাউন্ড তো আসছে। জায়গাটা খুবই গ্রিনারিতে ভর্তি আর খুবই ন্যাচারাল, সেটা বলার কিছু দরকার নেই, কারণ এই ওয়াটারফলটা একটা ন্যাচারাল ওয়াটারফল। এইখানে একটা স্টেপ ওই পাশ দিয়ে যেতে হবে, এই পয়েন্টে যেতে হবে, নিচে নেবে, এখান থেকে নিচে গিয়ে আমাদের ওয়াটারফলটা এখান দিয়ে দেখতে হবে। মেনলি একটা 3 স্টেপ ওয়াটারফল, যেখানে এটা হচ্ছে একটা ফার্স্ট স্টেপ। এই ফার্স্ট স্টেপ থেকে পড়ে তারপর নিচের থেকে গিয়ে এর তলায় যেটা আছে, তলার সিঁড়ি দিয়ে গিয়ে তলা থেকে সেকেন্ড স্টেপটা দেখতে হবে আর থার্ড স্টেপটা দেখতে হবে। পাশ দিয়ে সিঁড়ি দিয়ে এসে লেফট সাইডে হচ্ছে ফার্স্ট ওয়াটারফলটা, যেখান দিয়ে এখান দিয়ে দেখতে হবে ফার্স্ট ওয়াটারফলটা পড়ছে এখানে, আর রাইট সাইডে হচ্ছে সেকেন্ড স্টেপ ওয়াটারফলটা, যেটা সিঁড়ি ভেঙে খানিকটা নেমে গিয়ে রাইট সাইডে দেখতে পাবে। সেকেন্ড স্টেপ ওয়াটারফলটা কিন্তু 3টে টোটাল স্টেপের। ফার্স্ট স্টেপটা দেখালাম, এটা হচ্ছে সেকেন্ড স্টেপ, আর নিচে হচ্ছে থার্ড স্টেপ। এই পাশে সেকেন্ড স্টেপ থেকে পড়ে জলটা তলা দিয়ে গিয়ে এই পাশে থার্ড স্টেপ দিয়ে জলটা নিচে পড়ছে, আর থার্ড স্টেপ যাওয়ার সিঁড়ি হচ্ছে এইখান দিয়ে নেবে, এইখান দিয়ে গিয়ে একদম নিচে। এইটা হচ্ছে থার্ড স্টেপ, ঠিক আছে। আর নিচে যেমন দেখতে পাচ্ছ লোকজনেরা সব দাঁড়িয়ে আছে, ওখানে লোকরা পা ঢোকাতে পারে, সব কিছু করতে পারে। এইটা হচ্ছে থার্ড স্টেপ ওয়াটারফলটা অফ এলিফ্যান্ট ওয়াটারফলস। জাস্ট ভিউটা চেক করো, জলে আমি জাস্ট পা ঢোকালাম আর জলটা এত ঠান্ডা ভাই, পুরো ইলেকট্রিকের শক মারলো। জলে রিফ্লেকশন পড়ছে, মনে হচ্ছে পুরো সেই হীরা চমকাচ্ছে।
জাস্ট কালারটা একবার দেখো, জলের কালারটা একবার জাস্ট চেক করো। আর এটা হচ্ছে ওয়াটারফলটা, জলের কালার পড়ছে, এখানে একটা হালকা রেনবো হচ্ছে, জলটা হালকা চমকাচ্ছে, পুরো দারুণ লাগছে দেখতে, দারুণ লাগছে। আকাশটা জাস্ট একবার চেক করো, পুরো রিফ্লেকশনটা, আকাশের রিফ্লেকশনটা ওয়াটারফলে পড়ছে, অদ্ভুত একটা অনুভূতি তৈরি করছে জলের মধ্যে। টুরিস্টরা মিলে এখানে ভিডিও তুলছে, আর একজনকে আমি জিজ্ঞাসা করলাম এখানে জলটা কতটা ডিপ, বললো কি 20 ফিট ডিপ নাকি ওই জায়গাটা। এই জায়গাটা দেখে কিন্তু মনে হবে না কতটা ডিপ। এই হচ্ছে এলিফ্যান্ট ওয়াটারফলস। চলো এবার একটা অন্য কোথাও যাওয়া যাক, অন্য কিছু একটা সাইট সিন করবো। কিন্তু ওয়াটারফলটা যাই বলো খুব সুন্দর, কিন্তু নেমে তো গেছি, ভালোই ভালো নেমে গেছি, কিন্তু ওঠার সময় ভাই ভাই একাকার কাণ্ড, হাঁপিয়ে টাপিয়ে বিশাল অবস্থা খারাপ। আর এখানে সিঁড়িগুলো বলতে গেলে প্রচুর খাড়াই, নামার সময় কিছু মনে হয়নি, ওঠার সময় বুঝতে পারছি আসল দমটা ওখানেই বেরোচ্ছে। এই সবুজে সাজা মেঘে ঢাকা রাস্তা দিয়ে আমাদের পরবর্তী গন্তব্য হলো শিলং পিক। এলিফ্যান্ট ফল থেকে শিলং পিক হচ্ছে 8.4 কিলোমিটার রাস্তা, আর সময় লাগবে 8 ঘন্টা মতো। অন্যের মুখে শুনেছি আমি শিলং হচ্ছে ভারতের সবচেয়ে সুন্দর সিটিগুলোর মধ্যে একটা, কিন্তু তখন কথাটা বিশ্বাস হয়নি আমার। আশা করি তোমাদের কারোরই হবে না, কিন্তু এখানে এসে সাক্ষাৎ চোখে দেখে পুরোটাই বিশ্বাস হয়ে গেল। শিলং পিকে যাওয়ার জন্য এখানে নেবে হচ্ছে প্রথমে টিকিট করতে হয়, আর এখানে একটা নিয়ম আছে যেখানে উইদাউট পারমিট গাড়িগুলো হচ্ছে অ্যালাউড করে না, মানে ইন্ডিয়ান এয়ারফোর্সের থেকে প্রথমে পারমিট বার করতে হবে, তারপরেই যেতে দেবে। আর ওই পারমিট আমাদের গাড়িতে নেই, তাই জন্য আমাদের এখান থেকে আলাদা ট্যাক্সি টাইপের করতে হবে। আর টিকিট কত দাম? 420 চারজনের জন্য। টিকিট হচ্ছে 4 জনের 420 রুপিস, 4 জনের 420 টাকা, মানে একজনের 100 টাকা মতোই ধরে রাখতে পারো। এখানে টেম্পারেচারটা হচ্ছে, রোদ আছে ঠিক আছে, গরম লাগছে, কিন্তু যখনই একটা হাওয়ার ঝোঁকা আসছে তখনই মনে হচ্ছে পুরো এসির হাওয়া, মানে একদম মুখের মধ্যে মারছে ডাইরেক্ট, এত ঠান্ডা হাওয়াটা। অ্যাম্বিয়েন্সটা চেক করো একবার, কীরকম ওয়েদার এখানকার, কীরকম অ্যাম্বিয়েন্স। শিলং পিকে আর যাওয়ার দরকার নেই, এটাই শিলং পিক, এত সুন্দর জায়গাটা, জাস্ট দেখো একবার। পৌঁছে গেছি শিলং পিক, এরকম একটা গাড়িতে করে, মারুতি ওমনি, পারমিট করা গাড়ি অফকোর্স। আচ্ছা তোমাদেরকে একটা কথা বলা হয়নি, যেটা শিলং পিকে আসতে গেলে তোমাদের সবার কিন্তু একটা করে আধার কার্ড বা কোনো গভর্নমেন্ট আইডি প্রুফ লাগবে, কারণ এটা ইন্ডিয়ান এয়ারফোর্সের জায়গা তো, তাই জন্য খুব হাই সিকিউরিটি এরিয়া এটা। এই জিনিসটা হচ্ছে শিলং পিক, গোটা শিলং শহরটা এখান দিয়ে দেখা যাচ্ছে। এখানে এরকম মতো একটা লাইট হাউসের মতো করা আছে, যেখানে উঠে আর কি ওপরে ফটো তোলা যাবে। পুরো শহরটা জাস্ট এখান থেকে দেখা যাচ্ছে, কীরকম লাগছে জাস্ট দেখো একবার। আর যাদের হচ্ছে ফটোগ্রাফি করার শখ, একদম টপ মোস্ট পয়েন্ট থেকে এখান থেকে মানে পুরো শহরের একটা ফটো নিতে পারবে। খুবই নিরিবিলি শান্ত জায়গা, এখানটায় বসলে অনেকটাই সময় কেটে যাবে, আর ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে, এটা খুব দারুণ অ্যাম্বিয়েন্স। পিকে আসলে এরকম ড্রেস পরে পরে সবাই মিলে ফটো তুলতে পারবে, আর ফটো তোলার কোনো ফটোগ্রাফার নেই, নিজেরাই ফটো তুলতে পারবে। এরকম ড্রেস পরিয়ে দিচ্ছে এরকম দোকান থেকে। এটা বলতে গেলে শিলংয়ের একদম হাইয়েস্ট পয়েন্ট নয়, কিন্তু হ্যাঁ এটা একটা ভিউ পয়েন্ট যেটা প্রচুর ওপরে, ঠিক আছে, মানে তোমরা পুরো শিলং সিটিটা এখান থেকে মোটামুটি দেখতে পেয়েই যাবে, ঠিক আছে। আর ভিউটা কিন্তু মারাত্মক, আর আজকে ওয়েদার যেমন দেখতে পাচ্ছ একদম খতরনাক ওয়েদার আছে, পুরো সিটিটা একদম ভালোভাবে দেখা যাচ্ছে। মেঘলা ওয়েদার হলে কিন্তু অতটাও ভালো দেখতে হবে না। শিলং পিক থেকে আমরা যখন বেরোলাম তখন প্রচুর দুপুর হয়ে গেছে, আর খিদেও ভালোই পেয়েছে, তাই ড্রাইভার কাকুকে বললাম অন্য সাইট সিনের আগে একটা ভালো রেস্টুরেন্টে নিয়ে যেতে।
আমরা একটু গাড়ির থেকে নেমেছি, এবার কিছু খাওয়া দাওয়া করতে হবে দুপুরবেলা, অনেকটাই দুপুর হয়ে গেছে, দুপুর 2:15 বাজে এখন। কিছু খেয়ে নিয়ে এবার ল্যাটিয়াম ক্যানিয়ন দেখতে যাব, ওটা নাকি খুবই সুন্দর দেখতে। রেস্টুরেন্ট থেকে একবার জাস্ট ভিউটা দেখো, জানলা দিয়ে ভিউ দেখা যাচ্ছে এখানে, ভাই সাব পুরো পাহাড়ের একটা দারুণ সিনারি ভিউ দেখা যাচ্ছে এখান দিয়ে। আমি এরকম ফ্রায়েড রাইস নিয়েছি আর একটা চিলি চিকেন নিয়েছি, দেখি এটা কীরকম খেতে হয়। খেতে ভালো, কিন্তু একটু ডিফারেন্ট টেস্ট ফ্রায়েড রাইসটা, শেজওয়ান ফ্রায়েড রাইসের মতো খেতে, তাই তো। চিকেনটা নর্মাল খেতে, মানে খাবার দাবার খারাপ বলবো না, কিন্তু অতটা ভালোও না। চিকেন যেটা খেলাম, মানে যেটা ফ্রায়েড রাইসে সেটা ছিল রেস্টুরেন্টের মধ্যে, তো বলতে পারবো না, তাই বেরিয়ে বলছি, বাসি ছিল, ঠিক আছে, গন্ধ পেয়ে গেছি আমি, বাসি ছিল ওটাই। কিন্তু চিলি চিকেনটা মোটামুটি তেলে নয়, কিন্তু ভালো খেতে, ঠিক আছে, চিলি চিকেনটা ভালো খেতে, ফ্রায়েড রাইসটা একটুখানি গন্ডগোলের ছিল। কিন্তু এখন কি করব ভাই, দুপুর 2:30-3টে বাজে, এখন খেতেই হবে, তো তাই খেলাম, কিছু করার নেই। খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার ল্যাটিয়াম ক্যানিয়নের উদ্দেশ্যে পথ চলা শুরু। আমরা ফাইনালি চলে এসেছি ল্যাটিয়াম ক্যানিয়ন। এখানে ল্যাটিয়াম ক্যানিয়নের চার্জ হচ্ছে যতজনই আসুক 50 টাকা, ইনক্লুডিং পার্কিং চার্জ। আর সামনের ভিউটা জাস্ট একবার দেখো, আমি সাইডে গিয়ে দেখাবো তোমার ভিউটা। আজকে ওয়েদার একদম ক্লিয়ার আছে, তাই ল্যাটিয়াম ক্যানিয়নে কোনো মেঘ বা ওরকম কোনো কিছু নেই, আর ভিউ একদম ক্লিয়ার। একবার জাস্ট ভিউটা চেক করো, একবার ভিউটা দেখো, কি সুন্দর ভিউ ভাই। গভীর খাদ, মানে এখান থেকে কেউ যদি পড়ে আমি ভাবছি তার কি হবে, তার বডি ফডিও খুঁজে পাওয়া যাবে না, এত ডেঞ্জার। কিন্তু দূর থেকে দেখতে এত সুন্দর ভাই, এত সুন্দর। ওই পাশে মেঘগুলোর থেকে ছায়া পড়েছে আর এই পাশে রোদ পড়েছে, ঠিক আছে। যখন বৃষ্টি পড়ে না, তখন মেঘগুলো এই ক্যানিয়নের ওপর চলে আসে, মানে এই জায়গাটায় মেঘ ফ্লো করে, এত হাইট এই জায়গাটা। ভাই আজকে আমাদের লাকটাও বলতে গেলে ভালোই আছে, কারণ যদি বৃষ্টি এসে যায় না একবার, এই ক্যানিয়নের ওপরে, মানে এই ক্যানিয়নের যে গর্তটা আছে, এই গর্তটার মধ্যে মেঘ চলে আসে, মানে আমাদের তলায় মেঘ চলে যাবে, প্রেসিপিটেশন হবে মেনলি, ঠিক আছে। তখন এই নিচের এই ভিউটা আর পাবে না। আর আমি ধারে যাচ্ছি না, কারণ এখান থেকে যদি বাই চান্স আমার পা মিস হয়, মানে আমার বডিও খুঁজে পাওয়া যাবে না। ক্যানিয়নটাই নয়, জাস্ট ক্যানিয়নটার আশপাশটারও ভিউ দেখো একবার, জাস্ট এত মনোরম, এত সুন্দর না, মানে এখানে যদি বসে থাকি না সারাদিন এখানেই কেটে যাবে আমার। কিন্তু ক্যানিয়নটাকে আমি জাস্ট দেখলাম ভাই, কি জায়েন্ট, মানে এটা যদি তোমরা, আমার ক্যামেরাতে কতটা উঠছে জানি না, কিন্তু যদি তোমরা নিজের চোখে দেখো না, তোমরা নিজেরাও পাগলা হয়ে যাবে, জাস্ট এত সুন্দর আর এত জাইগ্যান্টিক। আমি কোনোদিন আগে চোখে ক্যানিয়ন নিজের চোখে দেখিনি, তাই জন্যই হয়তো আমার এরকম লাগছে, এতটা এক্সাইটেড ফিল করছি আমি। ক্যানিয়নটা কিন্তু অপূর্ব। আমি জাস্ট এতগুলো যে ন্যাচারাল যে জিনিসগুলো দেখলাম, ন্যাচারাল পয়েন্টগুলো দেখলাম, যেমন বিভিন্ন রকমের 2-3টে লেক দেখলাম, তারপর হচ্ছে ওয়াটারফল দেখলাম, ওগুলোর সাথে এটার কোনো কম্প্যারিজনই নেই ভাই। জানি না, আমি কোনোদিন আগে ক্যানিয়ন ট্যানিয়ন এইসব দেখিনি, বা পাহাড় অনেকদিন পরে দেখছি বলে কি না, বাট এত সুন্দর লাগছে না এই জায়গাটা। জাস্ট ভিউটা একবার চেক করো, জাস্ট ভিউটা চেক করো একবার তোমরা। এখানে এখনও সেফটির একটা কনসার্ন আছে, কারণ ধারের দিকে প্রচুর খাদ, ঠিক আছে, ধারের দিকে প্রচুর খাদ, মানে স্টিফ খাদ বলতে গেলে, মানে স্লোপ খাদও নয়, স্টিফ খাদ, তাই জন্য একটুখানি সাবধানতা মেনটেন করতে হয়। এছাড়া তোমরা যদি দেখো, প্রচুর সুন্দর জায়গাটা।
ল্যাটিয়াম ক্যানিয়ন থেকে যখন বেরোলাম তখন সূর্য ডুবে গেছে আর প্রায় সন্ধে হবে হবে করছে। একটা জিনিস পর্যটকদের মাথায় রাখা দরকার, শিলংয়ে কিন্তু প্রচুর জাম হয়। ঠিক সময় মতো যদি শিলংয়ে না প্রবেশ করা যায় তাহলে 1-1.5 ঘন্টা জামেই দাঁড়িয়ে থাকতে হবে। তাই এখান থেকে আমাদের সোজা গন্তব্য হলো শিলং। গাইজ এখন ঘড়িতে বলছে সন্ধে 7:05 আর আমি আমার হোটেলে চলে এসেছি। এবার আমাকে একটু ঘুমাতে হবে আর রেস্ট নিতে হবে, আবার কালকে সকালবেলা চেরাপুঞ্জির উদ্দেশ্যে বেরোতে হবে। তো চলো আজকের জন্য এতটাই থাকলো। শিলংয়ে আজকে লাস্ট নাইট, তারপর কালকে চেরাপুঞ্জি যাব আর ওখানে বিভিন্ন রকম রুট ব্রিজ হ্যানা ত্যানা সব কিছু কমপ্লিট করবো, সব কিছু দেখাবো তোমাদেরকে। তো পরবর্তী যে চেরাপুঞ্জির ব্লগটা সেটার জন্য রেডি থাকো। চলো টাটা।